প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউবে অনেকদিন ধরেই তোমাদের ক্লাস চলছে। আজকে আমি জ্যামিতির আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এটা হচ্ছে 15 নম্বর অধ্যায়ে আছে তোমাদের বইয়ে, 206 পৃষ্ঠায়। তো সবাই এটা আলোচনাটা শোনার সময় বইটা কাছে রাখবে, তাহলে সুবিধা হবে। তো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আলোচনা করার আগে আমাদের স্পর্শক সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার। এখানে দেখো তোমরা বোর্ডে একটা বৃত্ত এবং একটা সরলরেখা পরস্পর একটা সমতলে তিন রকম উপায়ে থাকতে পারে। এক হচ্ছে এরকমভাবে থাকতে পারে, বৃত্তটার বাইরে সরলরেখাটা অবস্থিত। 2 নম্বর হচ্ছে এইভাবে সরলরেখাটা বৃত্তটাকে ছেদ করে যেতে পারে, এবং যদি ছেদ করে তাহলে সেটা অবশ্যই দুটো বিন্দুতে ছেদ করে যাবে। আর 3 হচ্ছে একটা বিন্দুতে এইভাবে যদি একটা বিন্দুতে ছেদ করে, এই ক্ষেত্রে আমরা বলবো যে এই সরলরেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করেছে। তাহলে বুঝতেই পারছো যে কাকে স্পর্শক বলবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানেও আমরা 3টে ক্ষেত্র পেয়েছি। এর আগে আমরা দেখলাম বৃত্ত এবং সরলরেখার পারস্পরিক সম্পর্ক। এখানে দেখবো বৃত্ত এবং বিন্দু। একটা বিন্দু এবং আর একটা বৃত্ত একই সমতলে 3 রকমভাবে থাকতে পারে। এক হচ্ছে বিন্দুটা বৃত্তের উপরে থাকতে পারে, 2 নম্বর হচ্ছে বিন্দুটা বৃত্তের বাইরে থাকতে পারে, এবং 3 নম্বর হচ্ছে বিন্দুটা বৃত্তের ভেতরে থাকতে পারে। এর বাইরে কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। তো এখন যদি বৃত্তের উপরে থাকে বিন্দুটা এবং সেই বিন্দু থেকে আমরা যদি বৃত্তটার স্পর্শক আঁকতে চাই, তাহলে কতগুলো স্পর্শক আমরা পাবো? দেখো, লক্ষ্য করে দেখো, এখানে একটাই মাত্র স্পর্শক আমরা পাবো। এই বিন্দুটা দিয়ে এই সরলরেখাটা ছাড়া বাকি যতই সরলরেখা তুমি আঁকো না কেন, সবগুলোই কিন্তু বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করে যাবে। কাজেই যদি বিন্দুটা বৃত্তের উপরে থাকে, তাহলে সেই বিন্দু দিয়ে আমরা ওই বৃত্তের একটাই মাত্র স্পর্শক আঁকতে পারবো। কিন্তু ওই বিন্দুটা যদি বৃত্তের বাইরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই বিন্দুটা দিয়ে আমরা বৃত্তের দুটো স্পর্শক এভাবে আঁকতে পারছি। এই দুটোই আঁকা যাবে, দুটোর বেশিও হবে না, দুটোর কম আঁকা যাবে না। আর এখানে লক্ষ্য করো, যদি বিন্দুটা বৃত্তের ভেতরে থাকে, তাহলে কিন্তু এই বিন্দু দিয়ে যতই সরলরেখা আঁকো না কেন, কোনোটাই বৃত্তকে স্পর্শ করবে না। কাজেই স্পর্শক কোনো বিন্দু দিয়ে স্পর্শক আঁকতে গেলে বিন্দুটাকে হয় বৃত্তের উপরে থাকতে হবে অথবা বৃত্তের বাইরে থাকতে হবে। যদি বৃত্তের উপরে থাকে তাহলে একটাই মাত্র স্পর্শক পাবো, আর যদি বৃত্তের বাইরে থাকে, বৃত্তটার বাইরে যদি বিন্দুটা থাকে, তাহলে দুটো স্পর্শক পাবো। আচ্ছা, আমরা এবার উপপাদ্য 40-এ চলে এসেছি। উপপাদ্য 40 কি বলছে দেখো, কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এটা হচ্ছে উপপাদ্য 40-এর বিবৃতি। স্পর্শক এবং ওই বিন্দুতে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এর জন্য আমরা কি করব? প্রথমে একটা বৃত্ত নেব, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি নেওয়া হয়েছে, এবং ওই পি বিন্দু থেকে আমরা একটা স্পর্শক এঁকেছি এবি, এবং ওই পি বিন্দু দিয়ে আমরা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এঁকেছি ওপি। ঠিক আছে? তাহলে আমাদের দেখাতে হবে কি, যে এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং এই স্পর্শক, এটা হচ্ছে পরস্পর লম্ব। অর্থাৎ আমাদের প্রামাণ্য হচ্ছে ওপি এবির উপর লম্ব। ঠিক আছে? আমি লেখাগুলো ডিটেলসে লিখছি না, ওটা তোমরা বই থেকে দেখে নেবে। আমি জাস্ট তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি কতটা কীভাবে প্রমাণ হবে। তাহলে আমাদের এখানে আবার একটু দেখে নাও প্রদত্ত কী আছে, যে ও কেন্দ্রীয় একটা বৃত্তর উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু দিয়ে স্পর্শক হচ্ছে এবি, এবং পি বিন্দুগামী স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি। তা আমাদের দেখাতে হবে ওপি এবির ওপর লম্ব। তাহলে এর জন্য একটা অঙ্কন করা দরকার। অঙ্কনটা কি না, এবির ওপর এই পি ছাড়া যে কোনো আর একটা বিন্দু নেওয়া হলো কিউ। ঠিক আছে? এবং ও কিউ আমরা যোগ করলাম, যা বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে। মনে করলাম ওই বিন্দুটা হচ্ছে আর। ঠিক আছে? এটা অঙ্কন লেখার সময় লিখতে হবে যে এবির ওপর পি বিন্দু ছাড়া ও কিউ একটা যে কোনো বিন্দু নেওয়া হলো, যা বৃত্তটিকে যে কোনো বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা আর। ঠিক আছে? তা এখন লক্ষ্য করো, এখানে পি বিন্দু ছাড়া এবির ওপর যতই বিন্দু আছে সবই কিন্তু বৃত্তের বাইরে। বৃত্তটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, এবি সরলরেখার উপর অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে পি বিন্দুটা কেবলমাত্র বৃত্তের ওপরে আছে, বাকি সমস্ত বিন্দু কিন্তু বৃত্তের বাইরে।
কাজেই আমি যখন এই যে OQ যোগ করেছি, তাহলে OP এবং OQ এদের যদি আবার দৈর্ঘ্য তুলনা করি, তাহলে সেটা কিন্তু নিশ্চয়ই মানে OQটা কিন্তু বৃত্তটাকে মানে বৃত্তটার বাইরে চলে যাবে, এবং সেই জন্য বলা হচ্ছে যে OQ হচ্ছে বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে, OR। ঠিক আছে, তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে OQ এবং OR এদের যদি দৈর্ঘ্য তুলনা করি, তাহলে নিশ্চয়ই OQ এর দৈর্ঘ্যটা OR এর থেকে বড় হবে, OQ গ্রেটার দ্যান OR। আর দেখো OR এর থেকে বড় হওয়া মানে OP এর থেকে বড় হওয়া, কারণ কি OP আর OR এদের তো দৈর্ঘ্য একই সমান, কারণ উভয়ই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? OPও যা ORও তাই। কাজেই আমরা কি দেখছি যে OQ এর দৈর্ঘ্যটা OR এর OP এর থেকেও বড় হচ্ছে, অর্থাৎ এই যে O বিন্দু থেকে আমি ABর ওপর যতই সরলরেখা টানি না কেন সবগুলোই কিন্তু OP থেকে বড়, অর্থাৎ OP এর দৈর্ঘ্য হচ্ছে O বিন্দু থেকে ABর ওপর যত সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে OP এর দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম। কখন এটা হয়? দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে কি হয়? তারপর আমরা বলতে পারবো যে অতএব OP ABর ওপর লম্ব হবে। ঠিক আছে, যখন একটা সরলরেখার উপর আর একটা বিন্দু থেকে যখন অসংখ্য আমরা এভাবে রেখা টানি, তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা হয়? যেটা হচ্ছে লম্ব, সেই লম্বর দৈর্ঘ্যটাই ক্ষুদ্রতম হয়। ঠিক আছে, কাজেই এখানে OP ক্ষুদ্রতম যেহেতু আমরা পাচ্ছি, সেই জন্য বলতে পারছি যে OP ABর ওপর লম্ব হবে। আচ্ছা, আমরা এরপরে কোষা দেখিয়ে চলে যাব। তার আগে কতগুলো প্রয়োগ আছে, প্রয়োগগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, 5টা প্রয়োগ আছে। আমি সরাসরি কোষা দেখিতে চলে যাচ্ছি, এবং এর আগের মতোই একটু মনে করিয়ে দিই, আমি সময় বাঁচানোর জন্য এখানে আগে থেকে আমি সমাধানটা করে রাখছি, এবং সেটা আমি আমার এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই বই থেকে প্রশ্ন এবং এগুলো সব দেখে রাখবে। যাক, এখানে 1 নম্বরের কোষে দেখি 15.1 1 নম্বরের প্রশ্নটা দেখো। মাসুম ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করেছে, যার AB একটি জ্যা, B বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, যা বর্ধিত AO কে T বিন্দুতে ছেদ করলো। কোন BAT সমান 21 ডিগ্রি হলে কোন BTA এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এবং AB একটা জ্যা, এবং B বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে, যা বর্ধিত AO কে T বিন্দুতে ছেদ করেছে। BAT এই কোণটার মান 21 ডিগ্রি বলা আছে, আমাদের এই কোণটা বের করতে হবে, BTA সমান কত হবে। এর জন্য আমরা কি করলাম? OB যোগ করা হবে। ঠিক আছে, এখন OB দেখো, এটা স্পর্শক এবং OB হচ্ছে স্পর্শক বিন্দুর ব্যাসার্ধ, তাই না? B বিন্দুতে, তাহলে নিশ্চয়ই OBটা এর উপর লম্ব হবে, অর্থাৎ কোণ এই কোণটা আমরা বলবো হচ্ছে 90 ডিগ্রি। কোণ OBT এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে OBA কত হয়ে যাবে? OBA এটা দেখো, এই কোণটা হচ্ছে এটা OA এবং OB দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, OA এবং OB সমান। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কাজে এটা 21 ডিগ্রি হলে এই কোণটাও 21 ডিগ্রি হবে। কাজেই এই কোণটা কত হয়ে যাবে? কোণ ABT সমান 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি মানে 110 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এই ত্রিভুজটায় চলে যাচ্ছি। ABT ত্রিভুজে দেখো, এটা 21 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? BTA সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 111 প্লাস 21, এটা যোগ করলে হয় 132, অর্থাৎ কোণ BTA এর মান হচ্ছে 48 ডিগ্রি। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো। দ্বিতীয় প্রশ্ন থেকে আমাদের প্রমাণ শুরু হয়ে যাচ্ছে। কি বলছে? কোনো বৃত্তের XY একটি ব্যাস, বৃত্তটির ওপর অবস্থিত A বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক। X বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে XA কোণ YXZ এর সমদ্বিখণ্ড। তাহলে এখানে দেখো, XY একটা ব্যাস নেওয়া হয়েছে প্রথমে, এবং XY একটা ব্যাস, এবং বৃত্তের উপরে A হচ্ছে যে কোনো একটা বিন্দু, এবং এই বিন্দুতে PAQ হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এই স্পর্শক X বিন্দু থেকে স্পর্শকের উপর যে লম্ব সেটা PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই যে X বিন্দু, এখান থেকে স্পর্শকের উপর লম্ব টানা হয়েছে XZ, যেটা হচ্ছে PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এই যে XA, এই XAটা এই কোণটার মানে কোণ YXZ, এই কোণটা হচ্ছে সমদ্বিখণ্ড। ঠিক আছে, এই যে আমাদের প্রামাণ্য হচ্ছে XA YXZ এর সমদ্বিখণ্ড, অর্থাৎ কোণ AXZ এই কোণটা সমান কোণ AXY এই কোণ, এই কোণ দুটো আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, তা আমরা ধরে নিলাম বৃত্তটার কেন্দ্র হচ্ছে O, এবং এই O আমরা যোগ করলাম অঙ্কন হিসেবে। তা প্রমাণ কি দেখো? প্রমাণ দেখো, A বিন্দুতে AO হচ্ছে PQ হচ্ছে স্পর্শক, এবং AO হচ্ছে স্পর্শক বিন্দুর ব্যাসার্ধ।
অর্থাৎ এরা পরস্পর লম্ব হবে, ঠিক আছে। ও এ লম্ব হচ্ছে পিকিউ, ঠিক আছে। আবার দেখো এক্স জেড লম্ব পিকিউ, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এক্স জেড এবং ও এ দুটোই হচ্ছে পিকিউ এর উপর লম্ব। তাহলে এখান থেকে কী বলতে পারবো, ও এ এবং এক্স জেড পরস্পর সমান্তরাল, ঠিক আছে। ও এ এবং এক্স জেড সমান্তরাল হয়ে যাওয়ায় কোণ ও এ এক্স সমান একান্তর কোণ এ এক্স জেড, ঠিক আছে। ও এ এক্স সমান একান্তর কোণ, এই কোণটা সমান একান্তর কোণ এটা, এখানে এটা সমান্তরাল এবং এ এক্স হচ্ছে ভেদক, ঠিক আছে। ও এক্স সমান্তরাল এক্স জেড এবং এ এক্স হচ্ছে ভেদক, ঠিক আছে। অতএব এই কোণ দুটো সমান হবে। এখন এই যে এই ত্রিভুজটা আছে ও এ এক্স, এই ত্রিভুজের দেখো এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, এক্সও এবং এও, কাজেই এই কোণটা এবং এই কোণটা সমান হবে। আবার এর সঙ্গে এ সমান, ঠিক আছে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, যেহেতু এর একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে এই কোণগুলো সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এ এক্স এখানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান পিএস হয়। আর এস বৃত্তটিকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি এস টি সমান আর টি সমান পিটি। তাহলে এখানে এরকম একটা বৃত্ত আছে, পি আর হচ্ছে একটা ব্যাস এবং পি বিন্দুতে একটা স্পর্শক নেওয়া হয়েছে যাতে এই পি আর এর দৈর্ঘ্য এবং পিএস এর দৈর্ঘ্য সমান হয়। এটা বলা আছে পিএস আর পি আর এই দুটো সমান। তাহলে আমাদের দেখাতে হবে যে পি আর পিএস এবং এস টি এস আর এটা যোগ করা হলো, যেটা বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এগুলো সব সমান দেখাতে হবে, ঠিক আছে। এস টি সমান পিটি সমান আর টি, এগুলো সমান দেখাতে হবে। তো এখানে আমরা সব ত্রিভুজগুলোকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখিয়ে প্রমাণটা করব। এবং এটা তোমাদের নিশ্চয়ই জানো যে কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তার একটা কোণ 90 ডিগ্রি হয় এবং বাকি কোণ দুটোই 45 ডিগ্রি করে হয়, ঠিক আছে। সেই ধর্মটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে দেখো পিএস এবং আর পি আর এরা সমান, আবার পি আর হচ্ছে পিএস এর উপর লম্ব। পি আর হচ্ছে দেখো স্পর্শবিন্দু ব্যাসার্ধ, এখানে ব্যাস মানে ব্যাসার্ধ হবে এবং এটা হচ্ছে স্পর্শক। তাহলে পি আর পিএস এরা পরস্পর লম্ব হবে, পি আর এবং পিএস সমান। তাহলে এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে পি আর এস, ঠিক আছে। অর্থাৎ পিএস আর সমান পি আর এস সমান আমরা বলতে পারবো 45 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা এবং এই কোণটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এই যে কোণটা এইটা তো ব্যাস পি আর, কাজেই এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ পিটিআর। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কী হয় আমরা জানি, সমকোণ হয়, ঠিক আছে। তাহলে এই যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলো, কাজেই এটাও একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, কোণ টিপিআর, এটা সমান হবে তাহলে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। কাজেই আমরা পেয়ে গেলাম কি, এই কোণটাও 45 ডিগ্রি, ঠিক আছে। আবার লক্ষ্য করো এটা তো লম্ব পিআর এবং পিএস, কাজেই এখানে অন্যভাবে করা হয়েছে। আচ্ছা, এখানে এই ত্রিভুজটাই চলে এসো। এই ত্রিভুজে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা যদি লম্ব হয় তাহলে এটাও লম্ব হবে, কাজেই এটাও একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে। কাজেই আমরা এটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম যার দুটো কোণই হচ্ছে 45 ডিগ্রি। কাজেই আমরা এগুলো থেকে সব কী বলতে পারছি, এই যে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেখান থেকে বলতে পারছি আমরা পিটি সমান পি আর টি, পিটি সমান আর টি। আর এখান থেকে বলতে পারছি পিটি সমান এসটি বা এসটি সমান পিটি, ঠিক আছে। তাহলে এসটি সমান পিটি সমান আর টি, অর্থাৎ এসটি সমান আর টি সমান পিটি, এটা আমরা এভাবে প্রমাণ করলাম। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে দেখো, ও এ এবং ও বি হচ্ছে পরস্পর লম্বভাবে আছে এমন দুটো ব্যাসার্ধ। এ বিন্দু দিয়ে এবং বি বিন্দু দিয়ে দুটো স্পর্শক আঁকা হয়েছে যারা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এ বি এবং ও টি এদের দৈর্ঘ্য সমান এবং এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এই জন্য প্রমাণটা দেখো, প্রথমে এটা লক্ষ্য করো, এ বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক এবং এটা হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাসার্ধ ও এ, ঠিক আছে। অতএব ও এ লম্ব এটি, আবার ও এ লম্ব ও বি, কারণ কি এটা লম্বভাবে আমরা এঁকেছি, মানে বলাই আছে যে ও এবং ও বি পরস্পর দুটো সমকোণে আছে এমন দুটো ব্যাসার্ধ। কাজে এই দুটো থেকে আমরা বলতে পারছি যে এটি এবং ও বি উভয়ই দেখো ও এর উপর লম্ব, তাই না। ও এ লম্ব এটি, ও এ লম্ব ও বি, কাজেই এটি এবং ও বি উভয়ই হচ্ছে একই সরলরেখার উপর লম্ব, কাজেই এটি আর ও বি পরস্পর সমান্তরাল হবে, এটি এবং ও বি পরস্পর সমান্তরাল।
একই রকমভাবে বি বিন্দুতে বিটি হচ্ছে স্পর্শক এবং ওবি হচ্ছে স্পর্শবিন্দুর ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব অবিলম্ব বিটি, আবার অবিলম্ব ওয়ে এরা তো পরস্পর লম্ব, কাজেই এখান থেকে বলতে পারছি বিটি আর ওয়ে পরস্পর সমান্তরাল। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, ঠিক আছে। কাজেই ওয়ে টিভি একটা সামান্তরিক হবে। আবার দেখো এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এই দুটো সন্নিহিত বাহু ওয়ে এবং ওবি এরা পরস্পর লম্বভাবে আছে এবং এদের দৈর্ঘ্যও সমান। কাজেই লম্বভাবে আছে বলে এটা আয়তক্ষেত্র হয়ে গেল এবং সন্নিহিতভাবে দৈর্ঘ্য সমান বলে এরা বর্গক্ষেত্র হয়ে গেল। কাজে আমরা কি বলতে পারছি যে ওয়ে টিভি একটা বর্গক্ষেত্র। কাজেই বর্গক্ষেত্রে আমরা কি জানি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় এবং ওরা পরস্পর লম্বভাবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেই জন্য বলতে পারছি যে যেহেতু এবি এবং ওটি একটা ওয়ে টিভি, এই বর্গক্ষেত্রটা দুটো কর্ণ, অতএব ওরা সমান হবে এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, এবার আমরা 5 নম্বরের প্রশ্নে চলে এসেছি। দেখো এখানে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত আছে ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছ। বাইরের দিকে যে বৃত্তটা, সেই বৃত্তের উপর এ হচ্ছে একটা বিন্দু, এবি এবং এসি হচ্ছে বাইরের বৃত্তটা দুটো যেটা হচ্ছে এই বৃত্তটাকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের দেখাতে হবে যে পি কিউ সমান হাফ বিসি, ঠিক আছে। এই জন্য আমরা ওপি এবং ওকিউ এটা যোগ করে নিলাম। এখন দেখো ভেতরের যে বৃত্তটা, সেই বৃত্তটার ক্ষেত্রে যে পি বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, কাজে ওপি লম্ব হচ্ছে এবি, এটা ভেতরের বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। আবার ওপি লম্ব এবি, এবার যদি বাইরের বৃত্তটার আমরা বলি, তাহলে বাইরের বৃত্তটার এবি হচ্ছে একটা এবং ওপি হচ্ছে জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব। আমরা কি জানি যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্বটা না হয়, তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এবি এর বিন্দু মধ্যবিন্দু হয়ে যাবে পি, ঠিক আছে। অর্থাৎ পি হচ্ছে এবির মধ্যবিন্দু। একই রকমভাবে আমরা বলতে পারবো কিউ হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। অতএব আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। এখানে আমাদের সমান্তরালটা লাগছে না, অর্ধেকটা লাগছে, যে এই তৃতীয় বাহুর এই যে পি কিউ যেটা মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ তৃতীয় বাহু অর্থাৎ বিসির অর্ধেক হবে, অর্থাৎ পি কিউ সমান হাফ এবি, ঠিক আছে। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নটা দেখো। ও কেন্দ্রে একটা বৃত্ত আছে, বৃত্তের উপর এ যে কোনো বিন্দু এবং এক্স হচ্ছে স্পর্শক বা এই বিন্দুতে একটা স্পর্শক, তার উপরে এক্স বিন্দু থেকে এরকম একটা সরলরেখা নেওয়া হয়েছে যা বৃত্তটাকে ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করেছে। ওয়াই জেডের মধ্যবিন্দু পি ও পি যোগ করা হয়েছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এক্স এ ও পি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। প্রশ্নতে দেখবে এক্স এ ও পি বা এক্স এ পিও আছে, এটা ছবি অনুযায়ী হবে। এই ছবিটা এই সরলরেখা যদি এরকমভাবে আঁকতে কেন্দ্রের নিচ দিয়ে, তাহলে এক্স এ পিও চতুর্ভুজটা আসতো আর কি। দেখো আমরা উপরে এঁকেছি ও বিন্দু, কাজেই আমাদের দেখাতে হবে যে এক্স এ ওপি এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে আমরা কি দেখাবো, যে এক জোড়া বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো প্রমাণটা, ও এ এবং এ এক্স এরা হচ্ছে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, কাজে ও এ এবং এ এক্স এটা লম্ব হবে ও এক্স, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। আবার এখানে লক্ষ্য করে দেখো ওয়াই জেড এটা হচ্ছে বৃত্তের একটা যার মধ্যবিন্দু হচ্ছে পি আর ওপি হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, তাহলে মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ ওপি, তাহলে এটা কী হবে, এই জ্যায়ের উপর লম্ব হবে, অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা করেছি যে ওপি ওয়াই সমান ওপি এক্স সমান 90 ডিগ্রি, ঠিক আছে। কাজেই এক্স এ ওপি চতুর্ভুজের কী পেলাম, এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, অর্থাৎ এক জোড়া বিপরীত কোণ, এদের সমষ্টি হলো 180 ডিগ্রি। অতএব এক্স এ ওপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এবার আমরা 7 নম্বর প্রশ্নটায় চলে এসেছি। দেখো এখানে পি হচ্ছে এই বৃত্তের ব্যাসের উপর যে কোনো একটা বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাস, তার উপরে যে কোনো একটা বিন্দু নেওয়া হচ্ছে পি, আর ও কিউ হচ্ছে এই ব্যাসের উপর একটা লম্ব যা বৃত্তটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার কিউ পি যোগ করে বাড়িয়ে দিলে বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকা হয়েছে যা বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে।
তাহলে আমাদের দেখাতে হবে যে এসআর এবং এসপি এই দুটো দৈর্ঘ্য সমান হবে। আমরা এর জন্য কি করলাম, ও আর এটা যোগ করলাম। তখন প্রমাণ দেখো, ত্রিভুজ ও কিউ আর, এই যে ত্রিভুজটাই ও আর এবং ও কিউ সমান, কাজেই একই বৃত্তের ব্যাসার্ধ, কাজেই এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, এই কোণটা সমান হবে। এখন এই ত্রিভুজ কিউপিও, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। ও কিউটা তো আমরা ব্যাসের উপর লম্ব টেনেছি, হ্যাঁ, যেহেতু ও কিউপি হচ্ছে 90 ডিগ্রি, কাজেই এই কোণটা সমান কী হবে, কোণ কিউপিও এটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস কোণ ও কিউ আর। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখো ওএসআর, এই যে এটাও একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওএসআর একটা সমকোণী ত্রিভুজ। কেন না, ও আর হচ্ছে ব্যাসার্ধ, আর এস হচ্ছে স্পর্শক। ও আর ব্যাসার্ধ এবং আর এস স্পর্শক, তাহলে এরা পরস্পর লম্ব হবে, ও আর এবং আর এস, কাজে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, কাজে এই ত্রিভুজেরও দেখো কোণ এসআরপি, এই যে এসআরপি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পিআরও। ঠিক আছে, এইটা তো 90 ডিগ্রি, কাজে এসআরপি এইটুকু হচ্ছে, এই গোটাটা 90 ডিগ্রি মাইনাস এই কোণটা। ঠিক আছে, পিআর এখন 90 ডিগ্রি মাইনাস পিআরও মানে তো এই কোণটা, বা এইভাবে লেখা যায় এসআরপি সমান 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ। ঠিক আছে, পিআরও মানে ও আর কিউ, তাহলে কি পেলাম, এসআরপি সমান 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর। ও আর কিউ আর যেহেতু সমান, কাজে এটা 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর হবে। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। কাজে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাচ্ছি এই কোণ দুটো সমান হবে, এসপিআর সমান কোণ এসআরপি। ঠিক আছে, এসপিআর আর এটা হচ্ছে এসআরপি। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো সমান হবে। এখন এসপিআর আর এসআরপি কোন কোণগুলো দেখো। ঠিক আছে, এটা হচ্ছে এসপিআর, এটা হচ্ছে এসআরপি, এই কোণটা আর এই কোণটা সমান। কাজেই এটা একটা, এই যে ত্রিভুজটা, এই দুটো কোণ সমান হলো, কাজে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার হচ্ছে যেহেতু এই কোণ দুটো সমান হচ্ছে, কাজেই এসপি সমান এসআর হবে। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্নটা দেখো। এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যার কিউআর হচ্ছে একটা জ্যা, এবং কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে স্পর্শক পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুগামী স্পর্শক এবং আর বিন্দুগামী স্পর্শক পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। কিউআর, এই কিউএম ব্যাস টানা হয়েছে। আমাদের দেখাতে হবে যে এই কোণ কিউপিআর সমান 2 ইন্টু কোণ আর কিউ হবে। ঠিক আছে, এই কোণটা সমান 2 ইন্টু কোণ আর কিউ হবে, এই কোণের দ্বিগুণ, এটা দেখাতে হবে। ঠিক আছে, এখন দেখো ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে ও কিউ স্পর্শক এবং কিউপি হচ্ছে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ, অতএব এটা সমকোণ হবে, এক সমকোণ 90 ডিগ্রি। একই রকমভাবে আর বিন্দুতে ও আর স্পর্শক এবং এটা হচ্ছে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ, অতএব এই কোণটাও 90 ডিগ্রি হবে। কাজেই এই যে চতুর্ভুজ ও কিউ পি আর, এই ও কিউ পি আর চতুর্ভুজের এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। অতএব এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যার হচ্ছে গিয়ে এইটা একটা বহিস্থ কোণ, আর ও এম, এটা একটা বহিস্থ কোণ। বৃত্তস্থ চতুর্ভুজে একটা বহিস্থ কোণ কী হয়, অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। ঠিক আছে, সেজন্য আমরা বলতে আছে আর ও এম সমান ইউপিআর। ঠিক আছে, আর ওই বৃত্তস্থ চতুর্ভুজ যার বহিঃ কোণ, সেজন্য এটা সমান হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আর এম, এই যে বৃত্তচাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর ও এম, এবং এটা দেখো বৃত্তস্থ কোণ, তাই না? কাজেই আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব আর ও এম সমান 2 ইন্টু কোণ আর কিউ এম হবে। আবার আর ও এম মানে কি, কিউ আর কিউপিআর, অর্থাৎ কোণ কিউপিআর সমান 2 ইন্টু কোণ আর কিউ এম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সব শেষ কোশ্চেনে চলে এসেছি। 9 নম্বর। ছবির একটু জটিল আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এসি এবং বিডি দুটো জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুতে এ এবং বি বিন্দুতে স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এবং সি এবং ডি বিন্দু দিয়ে যে স্পর্শক তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তারপর দেখো এসি এবং বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ বি বিন্দুগামী স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এবং সি এবং ডি বিন্দুগামী স্পর্শক পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে এটা, কোণ পি প্লাস কিউ সমান 2 ইন্টু কোণ বিওসি। এই কোণ পি প্লাস কোণ কিউ সমান এই বিওসি কোণের দ্বিগুণ হবে। আচ্ছা, এর জন্য আমরা অঙ্কন করব, তার আগে বৃত্তর কেন্দ্রটাকে আমরা ধরে নিলাম ও ড্যাশ। ঠিক আছে, ধরি ও ড্যাশ বৃত্তটির কেন্দ্র। এবারে ওই ও ড্যাশের সঙ্গে আমরা
ও ড্যাশ এ, ও ড্যাশ বি, ও ড্যাশ সি, ও ড্যাশ ডি এগুলো যোগ করলাম এবং সেই সঙ্গে এ বি এবং সিডি এগুলো আমরা যোগ করলাম, ঠিক আছে। এখন এই যে চতুর্ভুজটা ও ড্যাশ এ পি বি, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের দেখো এইটা হচ্ছে ব্যাসার্ধ এবং এটা স্পর্শক, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, একই রকমভাবে এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা প্লাস এই কোণটাও হবে 180 ডিগ্রি। কোণ পি প্লাস কোণ বি ড্যাশ ও এ, বি ড্যাশ ও এই বি ও ড্যাশ এ সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। অনুরূপে আমরা কোণ কিউ প্লাস কোণ সি ও ড্যাশ ডি সমান পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। কিউ প্লাস কোণ এইটা এই কোণটা সমান 180 ডিগ্রি, এই দুটো যোগ করলে কি আসছে এইটা, ঠিক আছে। তাহলে কোণ পি প্লাস কোণ কিউ সমান 360 ডিগ্রি মাইনাস কোণ বি ও ড্যাশ এ মাইনাস কোণ সি ও ড্যাশ ডি, এটা পাচ্ছি। এখন লক্ষ্য করো 360 ডিগ্রি মাইনাস বি ও ড্যাশ এ মানে হচ্ছে প্রকৃত কোণ বি ও ড্যাশ এ, তাই না। এটা হচ্ছে বি ও ড্যাশ এ, এই কোণগুলো। তাহলে 360 ডিগ্রি মাইনাস বি ও ড্যাশটা হচ্ছে এইটা পুরোটা, এখান থেকে এতটা, ঠিক আছে। সেখান থেকে আবার বাদ যাচ্ছে হচ্ছে কোণ সি ও ড্যাশ ডি, মানে সি ও ড্যাশ ডি এইটুকু কোণ বাদ, মানে এই গোটাটা থেকে এইটুকু কোণ বাদ। তাহলে কি থাকছে এইটা প্লাস এইটা, তাই না। সেটা দেখো লেখা হয়েছে যে প্রকৃত কোণ বি ও ড্যাশ এ মাইনাস সি ও ড্যাশ ডি সমান হচ্ছে প্রকৃত কোণ এ ও ড্যাশ ডি, এই যে এই কোণটা প্লাস হচ্ছে এই কোণটা পড়ে থাকছে, ঠিক আছে। দেখো 360 থেকে প্রথমে বাদ যাচ্ছে এই গোটা কোণটা, 360 মাইনাস এ ও ড্যাশ মানে হচ্ছে এই কোণটা, সেখান থেকে বাদ যাচ্ছে এই কোণটা, তাহলে পড়ে থাকছে এই কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে। মানে প্রকৃত কোণ এ ও ড্যাশ ডি প্লাস কোণ বি ও ড্যাশ সি, ঠিক আছে। এখন লক্ষ্য করো এই যে এই বৃত্তাংশে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। তাহলে এই যে প্রকৃত কোণ এ ও ড্যাশ ডি সমান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে এসিডি, কোণ এসিডি এর দ্বিগুণ হবে। একই রকমভাবে বি ও ড্যাশ এ সি, বি ও ড্যাশ সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা দেখো বৃত্তস্থ কোণ, তাই না। এটা একই চাপে, এই বিসি চাপে, এটা কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কাজেই এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে বি ও ড্যাশ সি এই জায়গায় আমরা লিখছি 2 বিডিসি, ঠিক আছে। এবার এসিডিকে আমরা লিখছি ওসিডি এবং বিডিসিকে লিখছি সিডিও, ঠিক আছে। এগুলো একই কোণ, কাজেই 2 ইন্টু আমরা পাচ্ছি এই কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে। এখন দেখো এই যে ত্রিভুজটা ওডিসি, এই ত্রিভুজের এই সিও বাহুকে বর্ধিত করায় এই যে বহিঃকোণ উৎপন্ন হয়েছে এই কোণটা, তাহলে কী হবে এইটা প্লাস এইটা সমান এই বহিঃকোণটা হবে, তাই না। তাহলে আমরা দেখো সিওডি এই কোণটা প্লাস এই কোণটা জায়গায় লিখতে পারি এই কোণটা, ঠিক আছে। তো 2 ইন্টু কোণ এওডি লেখা হয়েছে, ঠিক আছে। কোণ এওডি মানে আবার বিপরীত কোণ বিওসি এর, তাই না। কাজেই এওডি সমান বিওসি, তাহলে 2 ইন্টু এওডি সমান 2 ইন্টু বিওসি হয়ে গেল বিপরীত কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম কোণ পি প্লাস কোণ কিউ সমান হচ্ছে কোণ 2 ইন্টু কোণ বিওসি। আচ্ছা, তাহলে আমাদের কোর্সে দেখি 15.1 যেটা অধ্যায় ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। আজকে আমরা এখানেই এটা শেষ করব। এর পরের কোনো ভিডিওতে আমরা স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য আছে তার পরের পার্টটা আমরা নিয়ে আসব। কিন্তু একটা বিষয় একটু বলে রাখি তোমাদের যে আমি এর আগে 10ম অধ্যায়ের কোর্সে দেখি সম্পূর্ণ পুরোটাই সমাধান করে দিয়েছি এবং আজকে আমরা কোর্সে দেখি 15.1 পুরোটাই সমাধান করে দিলাম। তা এর আগের যে কোর্সে দেখি তোমাদের আছে সেখানে সেটাও আমার একটা সমাধান করা আছে, যার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে। তোমরা চাইলে সেই লিঙ্ক দেখে তোমরা ওইখানকার সমাধানটাও দেখে নিতে পারো, আগের যে কোর্সে দেখে আছে সেটার সমাধানটাও দেখে নিতে পারো। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।